নমস্কার, ওয়েলকাম টু সহজ ইতিহাস। আমি মোহাম্মদ ইমতিয়াজ জামান। আজ আমরা একটি বিশেষ সিরিজ শুরু করতে যাচ্ছি, যেটি হচ্ছে সাধারণত পরীক্ষার পার্সপেক্টিভে আমরা মূলত বিভিন্ন টপিক অনুযায়ী প্র্যাকটিস সেট করব এবং এই প্র্যাকটিস সেটগুলো মূলত আমরাই তৈরি করেছি। বাজারে অনেক প্র্যাকটিস সেট ইতিমধ্যে এসে পড়েছে, আপনি চাইলে সেগুলোকে প্র্যাকটিস করতে পারেন, কিন্তু পাশাপাশি আমরা নিজেরা প্র্যাকটিস সেট তৈরি করে আপনাদেরকে করানোর চেষ্টা করব এবং সম্পূর্ণ এটা বিনামূল্যে। সাধারণত আমরা আজকে হরপ্পা সভ্যতা দিয়ে শুরু করছি, এরপর প্রতিদিন আমরা ক্লাস আনার চেষ্টা করব। এই ক্লাসটি একই সঙ্গে এসএলএসটি এবং নেট সেটের জন্য উপযোগী এবং সেক্ষেত্রে আপনার সমস্ত পরীক্ষার জন্যই এই ক্লাসটি যথেষ্ট হবে, উপকার হবে। আমরা মূলত আজকে ৩৫টি প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং একই সঙ্গে যে সমস্ত প্রশ্নের ব্যাখ্যা দেওয়ার কিন্তু চেষ্টা করব। প্রথম আমাদের প্রশ্ন হচ্ছে, হরপ্পা সভ্যতা এশিয়ার কোন দিকে অবস্থিত? হরপ্পা সভ্যতা যেহেতু এশিয়ার দক্ষিণে অবস্থিত এবং আমরা জানি যে ভারতবর্ষ ঠিক এশিয়ার দক্ষিণে হচ্ছে, তাই আমরা দেখব হরপ্পা সভ্যতার সমসাময়িক আরও বেশ কিছু সভ্যতা ছিল, যেমন মিশরীয় সভ্যতা, মেসোপটেমিয়া এবং একইভাবে চৈনিক সভ্যতার কথা আমরা কিন্তু জানি। সেক্ষেত্রে হরপ্পা সভ্যতা হচ্ছে এশিয়ার প্রথম একটি নগর সভ্যতা এবং যেটি দক্ষিণ দিকে অবস্থান করছিল। দ্বিতীয় প্রশ্ন, হরপ্পা সভ্যতা কোন যুগের সভ্যতা? এই প্রশ্নটি বিভিন্নভাবে আসতে পারে। যদি বলা হয়ে থাকে এটা ধাতু, অর্থাৎ কোন ধাতুর যুগের সভ্যতা, তাহলে সেটার উত্তর হবে কি ব্রোঞ্জ। যদি বলা হয়ে থাকে কোন ঐতিহাসিক পর্বের সভ্যতা, কারণ আমরা জানি তিনটি ঐতিহাসিক পর্ব আছে, একটা হচ্ছে প্রাক ইতিহাস, একটা হলো প্রায় ইতিহাস, একটা হলো ঐতিহাসিক বা ইতিহাস যুগ। সেক্ষেত্রে আমরা জানি হরপ্পা সভ্যতার যে লিপি সেটা কিন্তু আবিষ্কার করা যায়নি বা পাঠোদ্ধার করা যায়নি, কিন্তু লিপিটা কিন্তু ছিল। তাই সেক্ষেত্রে এর উত্তর হয়ে যাবে তখন সেক্ষেত্রে প্রায় ঐতিহাসিক যুগ। এবং আমরা পরবর্তীকালে আরও দেখব সেক্ষেত্রে হরপ্পা সভ্যতা কোন যুগের সভ্যতার মধ্যে পড়ছে। তৃতীয় প্রশ্ন, রাখাল দাস বন্দ্যোপাধ্যায় একজন, অর্থাৎ তিনি কোন অঞ্চলের অন্তর্গত ছিলেন, এটা আমাদেরকে জানতে হবে। সেক্ষেত্রে দেখব রাখাল দাস বন্দ্যোপাধ্যায় হচ্ছেন একজন বাঙালি। এর উত্তর হবে কি বি, অপশন বি, অর্থাৎ তিনি একজন বাঙালি ছিলেন। আমরা দেখি যে রাখাল দাস ব্যানার্জি তিনি পশ্চিমবঙ্গের একটি মুর্শিদাবাদ জেলা, যেটা বর্তমান বহরমপুরে তার জন্ম হয়েছিল এবং স্বাভাবিকভাবেই বাঙালি হিসাবে আমাদের গর্ব করা উচিত, তিনি কিন্তু মহেঞ্জোদারোর মতো অঞ্চলটি আবিষ্কার করেছেন। এবং একইভাবে আমরা দেখতে পাচ্ছি যে ইনি ভারতীয় পুরাতাত্ত্বিক বিভাগে যোগ দিয়েছিলেন ১৯১১ সালে এবং অবসর নিয়েছিলেন ১৯২৬ সালে। কিন্তু আমরা দেখছি হরপ্পা সভ্যতা তথা মহেঞ্জোদারো আবিষ্কারের পরে পরেই রাখাল দাসকে তার স্থান থেকে বা তার যে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল, যদিও এটা একটা তর্ক এবং বিতর্কের জায়গা তৈরি হয়েছিল তার জন্য, যে তিনি কোনো এক বিশেষ দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন বলে মনে করছেন, যার জন্য তাকে সরিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু সেটা আসলে হচ্ছে একজন ভারতীয় এবং তথা একজন বাঙালি যেভাবে মহেঞ্জোদারো আবিষ্কার করে, অর্থাৎ একটা প্রাচীন সভ্যতার বিষয় বিশ্ববাসীকে তুলে ধরার চেষ্টা করছিলেন, যার জন্য তাকে ষড়যন্ত্র করে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। এবং একইভাবে আমরা দেখব এই রাখাল দাস ব্যানার্জি তিনি বেশ কিছু গ্রন্থ রচনা করেছেন, যার মধ্যে অন্যতম গ্রন্থ হচ্ছে দ্য অরিজিন অব দ্য বেঙ্গলি স্ক্রিপ্ট। ২ খণ্ডে তিনি বাংলার ইতিহাস লিখেছেন। আমরা জানি যে দুটো গ্রন্থ আছে, একটা বাংলার ইতিহাস, একটা বাঙালির ইতিহাস। বাংলার ইতিহাস যেটা বাঙালি, সেটা একটা জিনিস আলাদা, বাংলা আলাদা। এখানে বাংলা বলতে অঞ্চলটা বোঝানো হয়েছে, বাঙালি বলতে জাতিটাকে বোঝানো হচ্ছে। তাই সেক্ষেত্রে বাংলার ইতিহাস যিনি লিখছেন তিনি হচ্ছেন রাখাল দাস ব্যানার্জি। এবং একইভাবে তিনি শশাঙ্ক এবং ধর্মপাল এই দুজন ঐতিহাসিক চরিত্র সম্পর্কে এবং প্রাচীন মুদ্রা নিয়ে তার বেশ কিছু গ্রন্থ রচনা হয়েছে। মহেঞ্জোদারো শব্দ একটি, আমরা দেখব মহেঞ্জোদারো শব্দটি এটি একটি সিন্ধি শব্দ এবং সিন্ধু অঞ্চলের কাছাকাছি অবস্থান করছে, তাই এটা একটা সিন্ধি শব্দে পরিণত হচ্ছে। মহেঞ্জোদারো শব্দের অর্থ হলো মৃতের স্তূপ এবং কালীবঙ্গান শব্দের অর্থ হলো কালো চুরি এবং হরপ্পা শব্দের অর্থ হলো পশুপতির খাদ্য। লোথাল শব্দের অর্থ হলো লোথ বা লোহা শব্দ থেকে এসেছে। এবং একইভাবে আমরা দেখব যে ধোলাভিরা শব্দের অর্থ ধোলা অর্থাৎ সাদা এবং ভিরা অর্থাৎ কূপ, অর্থাৎ সাদা কূপের কথা বলা হয়েছে। সুতকা গেন্দর শব্দের অর্থ হলো সুতকা বা পাথর এবং গেন্ডোর পাহাড় শব্দ থেকে এসেছে। অর্থাৎ এই সমস্ত যে শব্দগুলোর কথা আমি বলছি এগুলো কিন্তু আমাদের জানতে হবে।
বিশেষ করে মূলত আমাদের কালীবঙ্গান, লোথাল, হরপ্পা এবং মহেঞ্জোদারো এই 4টি শব্দের অর্থ আমাদের অবশ্যই জেনে রাখতে হবে। প্রথম ব্যাখ্যা, হরপ্পা সভ্যতা উৎখননের সময় তৎকালীন গভর্নর জেনারেল ছিলেন লর্ড চেমসফোর্ড। যে কোনো পরীক্ষা দেওয়ার আগে, বিশেষ করে এসএলএসটি হোক, নেট সেট হোক, এই সমস্ত পরীক্ষাগুলোর পূর্বে আপনাকে অবশ্যই গভর্নর জেনারেল এবং ভাইসরয়দের সম্পূর্ণ যে লিস্ট রয়েছে এবং আমাদের কাছে মোটামুটি সেই লিস্টগুলোকে একটু জেনে রাখতে হবে এবং কার পর কে আসছেন এবং তাদের কর্মকাণ্ড এবং বিশেষ করে তাদের যে বিভিন্ন কার্যকলাপ সেইগুলো একটু করে আপনাদেরকে জানতে হবে। এবং সেক্ষেত্রে আমরা দেখছি যে হরপ্পা সভ্যতা উৎখননের সময় তৎকালীন গভর্নর জেনারেল ছিলেন লর্ড চেমসফোর্ড, এটা সত্য। পরবর্তী ব্যাখ্যা হচ্ছে, হরপ্পা সভ্যতা উৎখননের সময় তৎকালীন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার দায়িত্ব ছিলেন জন মার্শাল। জন মার্শাল মোটামুটি আমরা দেখছি যখন 1899 অর্থাৎ তখন কিন্তু তিনি দায়িত্বে আসছেন এবং স্বাভাবিকভাবেই 25 বছর বয়সে তার এই দায়িত্ব তিনি পেয়েছিলেন এবং তিনি দায়িত্ব নিয়েছিলেন লর্ড কার্জনের সময়কালে এবং দেখতে পাচ্ছি অনেক কম বয়সে তিনি দায়িত্ব পাচ্ছেন। কিন্তু এখানে প্রশ্ন করা হয়েছে হরপ্পা সভ্যতা উৎখননের সময় অর্থাৎ 1920-21 সালের দিকে যখন হরপ্পা সভ্যতা উৎখনন শুরু হচ্ছে তখন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার দায়িত্বে কে রয়েছেন। স্বাভাবিক দেখব উত্তরটা হচ্ছে অর্থাৎ দুটি ব্যাখ্যাই ঠিক, অর্থাৎ এখানে দুটি যে ব্যাখ্যা দেওয়া হয়েছে দুটোই কিন্তু ঠিক। পরবর্তী প্রশ্ন, হরপ্পা সভ্যতা আবিষ্কার করা হয়েছিল যে ডেটিং পদ্ধতির মাধ্যমে সেটি কি? সাধারণত আমরা দেখি হরপ্পা সভ্যতা যে ডেটিং পদ্ধতি করা হয়েছিল সেটি ছিল C14 অর্থাৎ কার্বন 14 এবং এই কার্বন 14 পদ্ধতির আবিষ্কর্তা হচ্ছেন উইলার্ড ফ্রাঙ্ক লিভি এবং ইনি আবিষ্কার করছেন 1946 সালে। শিকাগো বিশ্ববিদ্যালয়ে এই পদ্ধতি তৈরি করেছেন এবং এই কাজের জন্য তিনি 1960 সালের দিকে নোবেল পুরস্কার পেয়েছিলেন রসায়নের ওপর। এবং একইভাবে শুধু কার্বন 14-এর উপর ভিত্তি করে যে বিভিন্ন প্রত্নতাত্ত্বিক জায়গাগুলোকে আবিষ্কার করা হয়েছে তাই নয়, একইভাবে ইউরেনিয়াম থোরিয়াম পদ্ধতি, থার্মোলুমিনেসেন্স পদ্ধতি এবং ক্রোনোলজি পদ্ধতিও কিন্তু ছিল। কিন্তু এই ক্রোনোলজি পদ্ধতি যিনি আবিষ্কার করছেন তার নাম হচ্ছে A.E. ডগলাস। এক্ষেত্রে চেষ্টা করবেন কার্বন 14 এবং ক্রোনোলজি পদ্ধতির আবিষ্কর্তা এই দুজনের নাম মনে রাখার। হরপ্পা সভ্যতা ছিল সাধারণত মরুভূমি, স্থল, নদীমাতৃক এবং পুরুষতান্ত্রিক। উত্তর হবে নদীমাতৃক। আমরা জানি যে প্রত্যেকটা যতগুলো আমরা স্থান পাচ্ছি, প্রত্নক্ষেত্র পাচ্ছি, প্রত্যেকটাই প্রত্নক্ষেত্রই কোনো না কোনো নিকটবর্তী নদীর ওপর নির্ভর করে গড়ে উঠছে। আমরা জানি যে নদী হচ্ছে মা, তাই সেক্ষেত্রে নদী কিভাবে একটা সভ্যতাকে লালন পালন করে তার ইতিহাস আমরা কিন্তু হরপ্পা সভ্যতায় প্রমাণ পাচ্ছি। এবং একইভাবেই হরপ্পা সভ্যতা শুধু নয়, পাশাপাশি অন্যান্য যে সভ্যতাগুলো ছিল সমসাময়িক সেই সমস্ত সভ্যতাগুলোও কিন্তু নদীকে কেন্দ্র করেই গড়ে উঠেছিল। এবং আমরা পরের প্রশ্ন দেখছি, হরপ্পা সভ্যতা মেলুহা নামে পরিচিত ছিল কাদের কাছে? এই মেলুহা শব্দটা সাধারণত মেসোপটেমিয়ান যারা ছিল তারা কিন্তু হরপ্পা সভ্যতার জন্য এই শব্দটা ব্যবহার করেছিল। উত্তর হবে মেসোপটেমিয়া। আমরা আগে বলেছি যে মেসোপটেমিয়া এবং হরপ্পা দুটি সমসাময়িক সভ্যতা, তাই সেক্ষেত্রে হরপ্পা সভ্যতার সঙ্গে মেসোপটেমিয়া সভ্যতার একটা যথেষ্টভাবে যোগাযোগ ছিল এবং সেটা বাণিজ্যিক যোগাযোগ সবথেকে বেশি ভালো প্রমাণ পাওয়া গিয়েছিল। হরপ্পা সভ্যতার সম্পূর্ণ এলাকাটি দেখতে অর্থাৎ কীরকম ছিল, অর্থাৎ এলাকাটি আমরা দেখব এটা সাধারণত ছিল ত্রিভুজ আকৃতি অর্থাৎ 3 কোণার টাইপের ছিল এটা। পরবর্তী প্রশ্ন, হরপ্পা সভ্যতার পূর্ব দিকটি যে রাজ্য পর্যন্ত বিস্তার ছিল সেটি হলো। আপনি দেখবেন হরপ্পা সভ্যতার আমরা 4টি দিক পাই, কারণ আমরা জানি যে প্রত্যেকটা যে কোনো অঞ্চলই আমরা 4টি দিক পাবো, সেটা উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। কিন্তু প্রশ্নটা ভালো করে পড়ার পর উত্তর দেওয়ার চেষ্টা করবেন। প্রশ্নটা হচ্ছে হরপ্পা সভ্যতার পূর্ব দিকটি অর্থাৎ পূর্ব বলতে হরপ্পা সভ্যতার অন্তর্গত পূর্ব দিক। এই প্রশ্নের উত্তর অনেকেই জানি না কেন আপনারা যারা এক্সাম দিয়েছেন ইতিমধ্যে মক টেস্ট তারা কিন্তু ভুল করেছেন। সেক্ষেত্রে আপনার কথা হচ্ছে যে বিষয়টা হচ্ছে যে হরপ্পা সভ্যতার উত্তরে কি রয়েছে, দক্ষিণে কি রয়েছে, পূর্ব কোন দিক রয়েছে এবং পশ্চিমে কি রয়েছে এটা আমাকে দেখে নিতে হবে। এক্ষেত্রে বলা হয়েছে পূর্ব দিক কোনটা, পূর্ব দিক যেটা যে অঞ্চলটা সেটা কোন অঞ্চলের রাজ্যের অন্তর্গত, তাহলে উত্তর হবে কি উত্তরপ্রদেশ। অর্থাৎ এক্ষেত্রে আমরা যদি দেখি ডিটেলসে তাহলে পাচ্ছি কি উত্তরে রয়েছে মান্ডা হচ্ছে জম্মু কাশ্মীর অন্তর্গত রাজ্যটা এবং এই মান্ডা যে নদীর তীরে অবস্থিত সেই নদী হচ্ছে চেনাব নদী। দক্ষিণে রয়েছে দাইমাবাদ
যার রাজ্য হচ্ছে মহারাষ্ট্র এবং এর নদী কি প্রভার। পশ্চিমে রয়েছে সুতকা গেন্দর এবং এর অঞ্চল হচ্ছে বেলুচিস্তান, নদী দাস্ত। পূর্বে রয়েছে আলমগীরপুর, রাজ্য উত্তরপ্রদেশ এবং নদী হচ্ছে হিন্দন। অর্থাৎ এটাই হচ্ছে আমাদের উত্তর, যে উত্তরপ্রদেশ। পরবর্তী প্রশ্ন, হরপ্পা সভ্যতার মানুষ লোহার ব্যবহার জানতো? এ কথাটি ঠিক, কথাটি ভুল, আংশিক ভুল, কথাটি সম্পূর্ণ যৌক্তিকভাবে ভুল। অর্থাৎ উত্তর হবে কি, তারা কিন্তু লোহার ব্যবহার কিন্তু খুব একটা জানতো না। অর্থাৎ তারা তো লোহার ব্যবহার জানতোই না। তাহলে সেক্ষেত্রে কথাটি সম্পূর্ণ যৌক্তিকভাবে ভুল। আমরা দেখছি লোহা আসছে কখন? লোহা আসছে সাধারণত বৈদিক যুগের সময়কাল থেকে আস্তে আস্তে করে প্রবেশ করছে এবং মানুষ সেখানে চিনতে পারছে। এবং পরের দিকে আমরা দেখছি যে মহাজনপদগুলো যখন শুরু হচ্ছে বা তৈরি হচ্ছে, যেমনভাবে মগধের উত্থান ঘটছে, সেই মগধের উত্থান ঘটার এবং মগধের যে যথেষ্টভাবে একটা সাম্রাজ্য তৈরি হবার যে আমরা বিষয়টা দেখছি, তার পশ্চাতে একটা অন্যতম কারণ হচ্ছে এই লোহা আবিষ্কার, এবং লোহা যথেষ্টভাবে তাদেরকে আরও শক্তিশালী করে তুলছে। পরবর্তী প্রশ্ন, প্রথম বিবৃতি, হরপ্পা সভ্যতার মানুষেরা তুলো চাষ শুরু করে। দ্বিতীয় বিবৃতি, লোথাল ছিল বিশ্বের সবচেয়ে প্রাচীনতম বন্দর। অর্থাৎ এক্ষেত্রে আমরা দেখব দুটি উত্তরই কিন্তু ঠিক। আমরা জানি যে হরপ্পা সভ্যতার একটি অন্যতম ক্ষেত্র লোথাল, সেটা কিন্তু প্রাচীনতম বন্দর হিসাবে চিহ্নিত রয়েছে, যাকে ডকইয়ার্ড বলা হচ্ছে, এবং দুটি বিবৃতি ঠিক। এবং এক্ষেত্রে উত্তর যেটা জানা উচিত সেটা হচ্ছে যে তুলো চাষ কিন্তু প্রথম শুরু হয়েছিল বেলুচিস্তানে অবস্থিত যে মেহেরগড় সভ্যতা আমরা কথা বলি, সেই মেহেরগড়। এই মেহেরগড় কত সালে আবিষ্কার হয়? 1974 সালে। কে আবিষ্কার করেছিলেন? ফরাসি প্রত্নতাত্ত্বিক, নাম ছিল জেফ্রসোয়া জারিচ, এবং তাকে সাহায্য কে করেছিলেন? রিচার্ড মিডো। এবং আমরা দেখব এই যে মেহেরগড় সভ্যতার কথা বলছি, একটু আগে আমি যেটা বলছিলাম যে কোন পদ্ধতির মাধ্যমে হরপ্পা আবিষ্কার করা গিয়েছিল? রেডিও কার্বন 14-এর মাধ্যমে। তো ঠিক একইভাবেই দেখব এখানেও কিন্তু এই মেহেরগড় সভ্যতাও কিন্তু রেডিও কার্বন 14 এবং ডেন্ড্রোক্রোনোলজি দ্বারা কিন্তু আবিষ্কার করা কিন্তু হয়েছিল। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। পরবর্তী প্রশ্ন, প্রথম ব্যাখ্যা, সিন্ধুবাসী সুতি ও পশম বস্ত্র ব্যবহার করত। দ্বিতীয় ব্যাখ্যা, তার দেহের ঊর্ধ্বাংশ ও নিম্নাঙ্গ দুই খণ্ডে বস্ত্রের দ্বারা আবৃত রাখত। দুটি কিন্তু ব্যাখ্যা এখানে কিন্তু ঠিক। ব্যাখ্যাগুলো পড়ার পর, সঠিক ভাবনা চিন্তা করার পর উত্তর দেওয়ার চেষ্টা কিন্তু করতে হবে। এক্ষেত্রে কিন্তু যদি একটা ব্যাখ্যা ভুল করেন, তাহলে সম্পূর্ণ উত্তরটা কিন্তু ভুল হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন, হরপ্পাবাসীদের কাছে রপ্তানি বাণিজ্যের প্রধান উপকরণ কী ছিল? আমরা দেখেছি হরপ্পা সভ্যতা তারা যেভাবে বাণিজ্যে উন্নতি ঘটাচ্ছিল এবং তাদের অর্থনীতির একটা মূল দিক ছিল বাণিজ্য, এবং যার জন্য তারা আমদানি এবং রপ্তানির সঙ্গে যুক্ত ছিল। কিন্তু যে পণ্যটা তারা রপ্তানির সঙ্গে বেশি করে করেছে সেটা হচ্ছে সুতি বস্ত্র এবং তুলো। পরবর্তী প্রশ্ন, সিন্ধু সভ্যতায় প্রাপ্ত লিপি এখনও পাঠোদ্ধার করা সম্ভব হয়নি, কারণ এটি একটি, অর্থাৎ কোন লিপিটির কথা বলা হয়েছে? অর্থাৎ আমি এখানে লিপিটার নাম জানতে চেয়েছি, যে লিপিটা সিন্ধু সভ্যতায় ছিল সেটা কী লিপি ছিল? অর্থাৎ এটা হচ্ছে ব্রাহ্মী লিপি, আরমাই লিপি, খরষ্ট লিপি, নাকি চিত্রলিপি? উত্তর হবে চিত্রলিপি, যেটাকে বলা হয় পিক্টোগ্রাফি। অর্থাৎ এখানে কোনো রকম আজকে আমরা যেভাবে ABCD লিখছি বা অ বা ক খ লিখছি সেরকম না। এটা ছিল কোনো একটা চিত্রকে বসিয়ে বসিয়ে লেখা এবং পরপর সেটাকে বোঝানো, সেটাকে বলা হচ্ছে চিত্রলিপি। এবং স্বাভাবিকভাবে আমরা দেখছি প্রায় 400 থেকে 600টি চিহ্ন আমরা পেয়েছিলাম, এবং এদের যে স্টাইল, যেটা যেটা শৈলী, লেখার যেটা শৈলী বলা হয়, সেটাকে বলা হয় বুস্ট্রোফেডন। এটা একটা নাম, বুস্ট্রোফেডন। এটার অর্থ হচ্ছে এটা একটা পদ্ধতি। সেই পদ্ধতিটা সাধারণত করা হয়, প্রথম যে লাইনটা সেটা ডান দিক থেকে বাম দিকে হবে। অর্থাৎ যখনই ডান দিক থেকে বাম দিকে লেখা হলো, তার মানে লেখাটা আজকের মতো নয়। আপনি যখন ইংলিশ বা বেঙ্গলি লিখছেন, সেটা কিন্তু এই লেখার সঙ্গে মিলছে না। আপনি যদি আরবি বা উর্দু বা এই ভাষাগুলো যদি লেখেন, তাহলে বুঝতে পারবেন যে আরবি কিন্তু ডান দিক থেকে শুরু হয়, বাম দিকে গিয়ে শেষ হয়। কিন্তু আমরা যখন বাংলা বা ইংরেজি লিখছি, তখন সেটা শুরু হয় বাম দিক থেকে, শেষ হয় ডান দিকে। পরের লাইনটা আবার বাম দিক, আবার ডান দিক। কিন্তু আমরা এখানে দেখছি বুস্ট্রোফেডনের ক্ষেত্রে যে প্রথম লাইনটা কিন্তু ডান দিক এবং শুরু বাম দিকে শেষ, কিন্তু পরের লাইনটা আবার ঠিক যেখানে শেষ হয়েছে সেখান থেকে শুরু হবে
এবং তার পরের দিকে যাবে, অর্থাৎ বাম থেকে ডানের দিকে যাচ্ছে। অর্থাৎ এটা কিন্তু যথেষ্টভাবে কিন্তু একটা বোঝার কিন্তু বিষয়, না হলে কিন্তু ভুলে যাবার সম্ভাবনা কিন্তু থাকতে হবে। কিন্তু এই যে লিপিটার আমরা কথা বলছি, এই লিপিটা কিন্তু এখনো পর্যন্ত কিন্তু আবিষ্কার হয়েছে কিন্তু পাঠোদ্ধার করা হয়নি। অর্থাৎ লিপিতে কি লেখা আছে এটা পড়া কিন্তু সম্ভব হয়নি। যখন আপনারা পরে থেকে পড়বেন, মধ্যযুগ যখন পড়বেন, তখন আরো ভালো করে এই লেখাটা সম্পর্কে আমরা জানতে পারবো। এবং আমরা দেখব যে ২ টি চিত্র সবথেকে বেশি ব্যবহার হয়েছে। এই যে আমরা বলছি ৪০০ থেকে ৬০০ টি চিহ্ন ব্যবহার হয়েছে। এর মধ্যে ২ টো চিত্র সবথেকে বেশি ব্যবহার হয়। সেই ২ টি চিত্রের নাম কি? ইউ আকৃতি এবং ফিশ বলতে মাছ। মাছ এবং ইউ, এটা সবথেকে বেশি ব্যবহার করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন, প্রথম ব্যাখ্যা, হরপ্পা সভ্যতার লিপি ডান দিক থেকে। আমি যেটা একটু আগে বলছিলাম যে লিপি সম্পর্কিত, সেই প্রশ্নটা আমি এখানে দিয়েছি। হরপ্পা সভ্যতার লিপি ডান দিক থেকে বাম দিকে লেখা হতো। এবং পরবর্তী ব্যাখ্যা হচ্ছে হরপ্পা সভ্যতার লিপি বাম দিক থেকে ডান দিকে লেখা হতো। অর্থাৎ এখানে বলা হয়েছে কোনটি ঠিক। এক্ষেত্রে কিন্তু বোঝার বিষয় আছে। অর্থাৎ একটু আগে আমি যেটা বলছিলাম, প্রথম লাইনটা শুরু হচ্ছে ডান দিক এবং শেষ হচ্ছে বাম দিকে, পরের লাইনটা শুরু হচ্ছে বাম দিকে, শেষ হচ্ছে ডান দিকে। এই প্রশ্নটা কিন্তু করার সময় খুব ভালো করে কিন্তু প্রশ্নটা পড়ে উত্তর করতে হবে। কারণ আমি এখানে যেটা চেয়েছি সেটা প্রথম লাইনটা চেয়েছি, দ্বিতীয় বা তৃতীয় লাইনগুলো চাইনি। সেক্ষেত্রে কিন্তু খুব বোঝার বিষয়টা। অর্থাৎ বিষয়টা হচ্ছে, তাহলে উত্তরটা হবে প্রথম ব্যাখ্যা ঠিক, হরপ্পা সভ্যতার লিপি ডান দিক থেকে বাম দিকে হতো। তাই এক্ষেত্রে কিন্তু ভুল করলে হবে না। এরপর পরের প্রশ্ন, নিচের কোন বিবৃতিটি ভুল? অর্থাৎ এই ভুল শব্দটার উপর আমাকে জোর দিতে হবে। আপনি যদি সঠিকভাবে প্রশ্ন না পড়েন, সম্পূর্ণ চলে যান নিচের কোন বিবৃতিটি, এটুকু পড়ার পর যদি আপনি না পড়েন ঠিক নাকি ভুল, তাহলে কিন্তু আপনার উত্তর করা কিন্তু সমস্যা হয়ে দাঁড়াবে। তাই সেক্ষেত্রে আমরা দেখব ভুলটাকে আমাকে চিহ্নিত করতে হবে। তার মানে হচ্ছে ৩টি এখানে ঠিক আছে। তার মানে হচ্ছে হরপ্পা সভ্যতায় দোতলা বাড়ি দেখা গিয়েছে, এটা ঠিক। অনেক বাড়ি আবার শোকপীঠ ছিল, এটাও ঠিক। দুর্গ অঞ্চলে ছিল শাসকদের বাসগৃহ, আমরা জানি এটা ঠিক। কিন্তু চতুর্থ অর্থাৎ ডি, শ্রেণী বিভক্ত সমাজের অস্তিত্ব হরপ্পা সভ্যতায় দেখা যায় না। অবশ্যই হরপ্পা সভ্যতাতে আমরা শ্রেণী বিভক্ত সমাজ দেখেছি। সমাজ শ্রেণী বিভক্ত, এটার প্রমাণ আমরা পাচ্ছি সিটাডেল এবং নিম্ন অংশ থেকে। অর্থাৎ উঁচু অংশ ছিল এবং নিচু অংশ ছিল। উঁচু অংশে যারা ছিলেন তারা ছিলেন শহরের শাসকরা, যারা নিচু অংশে ছিলেন তারা ছিলেন সাধারণ নাগরিকগণ, যারা কিন্তু বসবাস করছেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে হরপ্পা সভ্যতা সম্পর্কে কোনটি ঠিক? অর্থাৎ আমি আগেরটা দিয়েছিলাম ভুল, এবার বলা হয়েছে ঠিক। ঠিকটাকে আমাকে কিন্তু খুঁজে বার করতে হবে। অর্থাৎ এর মধ্যে ৩টি কিন্তু ভুল আছে। তাহলে প্রথম বিষয় হচ্ছে প্রকৃতি পূজা প্রচলন ছিল না। অবশ্যই হরপ্পা সভ্যতায় প্রকৃতি পূজা ছিল, আমরা দেখেছি। দ্বিতীয় বি, একটি শিলে ১২টি পশু দ্বারা পরিবৃত ও ত্রিমুখ বিশিষ্ট ধ্যানমগ্ন এক যোগী মূর্তি দেখা যায়। আমাকে খেয়াল রাখতে হবে এই শিলটায় কিন্তু ১২টি নয় ৬টি পশু দ্বারা পরিবৃত ত্রিমুখ বিশিষ্ট ধ্যানমগ্ন যোগী মূর্তি দেখা গিয়েছিল। এবং এটা কিন্তু কোনো বিষ্ণু মূর্তি ছিল না, এটা ছিল একটা শিব মূর্তি। এবং সেই শিব মূর্তিকে ঐতিহাসিক এল ব্যাসাম, যার লেখা গ্রন্থের নাম ছিল দ্য ওয়ান্ডার দ্যাট ওয়াজ ইন্ডিয়া, সেই গ্রন্থে আমরা দেখব এটাকে তিনি আদি শিব বলে অভিহিত করছেন। অর্থাৎ এল ব্যাসাম বলছেন এটা আদি শিব। পরবর্তী প্রশ্ন, প্রথম ব্যাখ্যা, হরপ্পা সভ্যতায় মন্দিরের অস্তিত্ব ছিল। আদৌ ছিল কি? না, ছিল না। দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে তারা পরলোকে বিশ্বাস করত। তার সেক্ষেত্রে আমার উত্তর হয়ে যাবে প্রথম ব্যাখ্যা ভুল, দ্বিতীয় ব্যাখ্যা ঠিক। আমি বলে রাখি হরপ্পা সভ্যতায় কোনো রকম কিন্তু মন্দির ছিল না। হরপ্পা সভ্যতায় সেখানে কিন্তু তারা পরলোকে বিশ্বাস করতো বলে তারা কিন্তু যে কবরগুলো যখন দিচ্ছে, তারা কবরের মধ্যে বিভিন্ন রকম তাদের আসবাবপত্র দিচ্ছে। তাদের বিশ্বাস ছিল বলে তারা তাদের প্রিয় জিনিসগুলোকে তারা সমাধিস্থ করছে। এই বিশ্বাস থেকেই যে তারা পরলোকে বিশ্বাস করত, ঈশ্বরে তারা কিন্তু বিশ্বাস রেখেছে। কিন্তু কোনো রকম মন্দির বা কোনো, আজকে যেমন আমরা মন্দির পাই, কোনো মন্দিরে আমরা যেমন কোনো দেবতাকে আমরা প্রতিষ্ঠিত করি, তার পূজা করি, সেই রকম মন্দির কিন্তু আমরা পাচ্ছি না হরপ্পা সভ্যতায়। পরবর্তী প্রশ্ন, পণ্ডিতগণ মনে করেন হরপ্পা সভ্যতা ধ্বংস করেছেন কোন দেবতা? এক্ষেত্রে উত্তর চাওয়া হয়েছে যে হরপ্পা সভ্যতা ধ্বংস করছেন মানে হচ্ছে হরপ্পা সভ্যতা যেহেতু একটা নগর সভ্যতা ছিল এবং সেই নগর সভ্যতাকে যিনি নগরের বিরোধিতা করছেন তিনিই তো ধ্বংস করবেন। তাহলে উত্তর কি হয়ে যায়? যেহেতু শিব, বিষ্ণু, বরুণ এরা যুক্ত নয়, তাই উত্তর হয়ে যায় ইন্দ্র। কারণ আমরা জানি ইন্দ্রকে বলা হয় পুরন্দর, আর পুরন্দর তিনি যিনি পুর ধ্বংস করেন, শহর ধ্বংস করেন। এবং ঋগ্বেদে এই ইন্দ্র সম্পর্কে ২৫০ বার তার নাম উচ্চারিত হয়েছে।
এবং ইনি সাধারণত একজন বৃষ্টি, বজ্রপাত এবং যুদ্ধের দেবতা। ইন্দ্রকে দেবরাজ বলা হয়, মানে হচ্ছে দেবতাদের রাজা। এবং ইন্দ্র তিনি সোমরস পান করতেন। আমরা দেখব ঋগ্বৈদিক যুগের একটা অন্যতম উত্তেজক পানীয় হিসাবে ব্যবহার হতো সোমরস। সেই সোমরস তিনি পান করতেন এবং তারপর তিনি যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। পরবর্তী প্রশ্ন, সিন্ধু সভ্যতায় ল্যাপিস লাজুলি মূল্যবান পাথরটি কোন অঞ্চল থেকে পাওয়া যেত? এই প্রশ্নটি কিন্তু যথেষ্টভাবে বোঝার এবং বুঝে উত্তরটা কিন্তু করার, কারণ বিষয় হচ্ছে এখানে কিন্তু আমি অপশন দিয়েছি যে চারটি, এর মধ্যে যদি আরেকটা আমি অপশন দিতাম সেটা হচ্ছে বাদাখশান, তাহলে কিন্তু উত্তরটা কি করতেন, বাদাখশান নাকি আফগানিস্তান? সেক্ষেত্রে আপনাকে উত্তর করতে হতো বাদাখশান, কারণ এখানে আমি স্পেসিফিক জায়গা যদি থাকে তাহলে সেক্ষেত্রে আপনাকে সেটাই উত্তর করতে হবে। যেহেতু এটা আফগানিস্তান একটা বড় অঞ্চল, আর বাদাখশান সেই একটা নির্দিষ্ট স্থান যেখান থেকে কিন্তু ল্যাপিস লাজুলিটা পাওয়া যাচ্ছে। তাই যদি এখানে তিব্বত, আফগানিস্তান, চীন, দক্ষিণ ভারত এবং বাদাখশান অপশন থাকতো তাহলে উত্তর হতো কি বাদাখশান। যেহেতু এখানে বাদাখশান নেই, শুধুমাত্র আফগানিস্তান আছে, তাই সেক্ষেত্রে উত্তর হয়ে যায় আফগানিস্তান। আফগানিস্তানের বাদাখশান অঞ্চল থেকে কিন্তু আমদানি করা হয়েছিল। এবং আমরা দেখব ল্যাপিস লাজুলি সম্পর্কে একটু ডিটেলসে। প্রাচীনকাল থেকেই এটা একটা মূল্যবান পাথর ছিল এবং এই পাথরটি শুধুমাত্র হরপ্পা সভ্যতার সঙ্গে যুক্ত নয়, পাশাপাশি প্রাচীন মিশর, মেসোপটেমিয়া এবং সিন্ধু সভ্যতায় ব্যবহার ছিল। এই ব্যবহারটা কিভাবে হতো? ধরুন আজকে যেমন আমরা তাবিজ ব্যবহার করি, অলংকার ব্যবহার করি, আজকে আমরা ডায়মন্ড ব্যবহার করি, সোনা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ, মহিলাদের কাছে গুরুত্বপূর্ণ, বিভিন্ন বা পুরুষ মানুষও তারা ডায়মন্ড তারা পরেন। সেক্ষেত্রে ঠিক একইভাবেই সেই সময়কালে তাবিজ, অলংকার এবং চিত্রকর্মের রঞ্জক পদার্থ হিসাবে কিন্তু এই ল্যাপিস লাজুলি ব্যবহার হতো। এবং এই পাথরটি যথেষ্টভাবে আকর্ষণ ছিল তার রঙের জন্য, এবং এর রং ছিল কি নীল রং। পরবর্তী প্রশ্ন, হরপ্পা সভ্যতার বৃহত্তম ভারতীয় সাইট কোন রাজ্যে অবস্থিত? অর্থাৎ সবথেকে বড় প্রত্নক্ষেত্র কোনটা? হরপ্পা, আমরা জানি হরপ্পা মহেঞ্জোদারো এটা তো পাকিস্তানে পড়ছে, তাহলে ভারতের মধ্যে সবথেকে যেটা বড় সেটা হচ্ছে হরিয়ানাতে পড়ছে। আর সেই হরিয়ানাতে যেটা পড়ছে সেটা হচ্ছে হিসার জেলায়, তার নাম হচ্ছে রাখিগড়ি। এবং আমরা দেখব হরপ্পা টোটাল মোট যে সাইট বা প্রত্নক্ষেত্র সেটা হচ্ছে 1500টা, এবং যার মধ্যে ভারত পাকিস্তান মিলে রয়েছে এবং আফগানিস্তানেও কিছু কিছু অঞ্চল পড়ছে। এবং আমরা দেখব এই এখনও পর্যন্ত মাত্র 96 থেকে 97, বিভিন্ন তর্ক বিতর্ক আছে 97 বা 96, তো যাই হোক 96 ধরা হয়েছে। মোটামুটি 96টি স্থান খনন করা হয়েছে, তবে সময়ের সঙ্গে সঙ্গে এটা পরিবর্তন ঘটবে অবশ্যই, কারণ আমরা জানি আজ থেকে 5 বছর আগে যতটা স্থান খনন করা হয়েছিল আরও 10 বছর পর সেই সংখ্যাটা আরও বাড়বে। তা আজ পর্যন্ত 96টি স্থান কিন্তু খনন করা হয়েছে। পরবর্তী প্রশ্ন, সর্বোত্তম জল ব্যবস্থাপনা কোন প্রত্নক্ষেত্রে লক্ষ্য করা যায়? জল ব্যবস্থাপনা বলতে এখানে বোঝানো হয়েছে যে ওয়াটার রিজার্ভেশন, জল সংরক্ষণ করে রাখা হতো এবং মানুষ সেই জলটাকে সহজেই উপলব্ধি করতে পারত এবং তারা ব্যবহার করতে পারত। এটা সাধারণত আমরা দেখেছি ধোলাভিরা নামক জায়গায়। ধোলাভিরাতে এটা কিন্তু খুব ভালো করে কিন্তু বোঝা যায়। পরবর্তী প্রশ্ন, দুর্গবিহীন একমাত্র শহর কোনটি? দুর্গবিহীন বলতে কোনো দুর্গ নেই, আমরা এই যে সিটাডেলের কথা বলছিলাম উঁচু অংশ, সেটা কিন্তু নেই, তাহলে সেটা কোথায়? সেটা হচ্ছে চানহুদারো। পরবর্তী প্রশ্ন, 3 ভাগে বিভক্ত শহর কোনটি? 3 ভাগে বিভক্ত, সাধারণত আমরা দেখেছি শহরগুলি 2টি ভাগে বিভক্ত, উঁচু অংশ এবং নিচু অংশ, কিন্তু এখানে বলা হয়েছে 3 ভাগে বিভক্ত। তাই এটা কিন্তু আমাদের কাছে কিন্তু ব্যতিক্রম জিনিস, এই জিনিসগুলো আমাদের কিন্তু একটু মনে রাখতে হবে, মুখস্থ ভিত্তিকই হোক বা যাই হোক মনে রাখার ব্যবস্থা করতে হবে। কারণ বিষয় হচ্ছে কোনটি 3 ভাগে বিভক্ত, কোনটাতে সিটাডেল নেই, এইগুলো কিন্তু ব্যতিক্রম টাইপ। কারণ আমরা কমন জিনিস বা সাধারণ জিনিস সবগুলোতেই পাচ্ছি, কিন্তু ব্যতিক্রমগুলোকে আমাদের একটু জেনে রাখতে হবে। এক্ষেত্রে উত্তর হচ্ছে কি ধোলাভিরা। হরপ্পা প্রত্নক্ষেত্র থেকে কতগুলি গুদামঘর আবিষ্কৃত হয়েছে? এটি সংখ্যা হচ্ছে 6। হরপ্পা প্রত্নক্ষেত্র উৎখননের সঙ্গে যুক্ত 3জন ব্যক্তি ক্রমানুসারে সাজান। অর্থাৎ আমরা জানি যে হরপ্পার যে সাইটটা রয়েছে, প্রত্নক্ষেত্র রয়েছে, এটাতে 3জন ব্যক্তি তারা কিন্তু খনন চালিয়েছেন। সেই 3জন ব্যক্তির নাম আমরা দিয়েছি, একজন হচ্ছেন মর্টিমার হুইলার, মাধবস্বরূপ ভাটস এবং দয়ারাম সাহানি। এক্ষেত্রে আপনাকে পরপর অর্থাৎ প্রথমকে, দ্বিতীয়কে এবং তৃতীয়কে সাজাতে হবে। সেক্ষেত্রে আমাদের উত্তর হয় প্রথম যিনি, তিনি হচ্ছেন দয়ারাম সাহানি। সময়কাল হচ্ছে 1921 সালে তিনি খনন চালিয়েছেন। মাধবস্বরূপ ভাটস 1926 সালে খনন চালিয়েছেন এবং মর্টিমার হুইলার ইনি খনন চালিয়েছেন 1946 সালের দিকে, অর্থাৎ মাধবস্বরূপ ভাটসের 20 বছর পর উনি কিন্তু খনন চালাচ্ছেন। এবং দয়ারাম সাহানি সম্পর্কে আমাদের যেটুকু জেনে রাখা উচিত, ইনি
ভারতের পাঞ্জাবে জন্মগ্রহণ করেন এবং পরের দিকে তিনি রাজস্থানের জয়পুরে তার মৃত্যু হয়। এবং ইনি 1913 থেকে 1935 সাল পর্যন্ত আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার দায়িত্বে ছিলেন এবং 1921-এ তার হাত ধরেই আমরা দেখেছি হরপ্পা আবিষ্কার হয়েছে। এবং পরের দিকে 1931 সালে তিনি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রথম মহাপরিচালক হিসাবে নিযুক্ত হয়েছিলেন, প্রথম ভারতীয়। এতদিন কিন্তু ভারতীয়দের এই জায়গা বা পোস্ট দেওয়া হচ্ছিল না, এবার কিন্তু প্রথম ভারতীয় হিসাবে তিনি এই পোস্ট কিন্তু পেলেন। পরবর্তী প্রশ্ন, প্রথম বিবৃতি ভারতের প্রত্নতত্ত্বের জনক বলা হয় আলেকজান্ডার কানিংহামকে। দ্বিতীয় বিবৃতি হরপ্পার ইটের অস্তিত্বের কথা প্রথম উল্লেখ করেছিলেন চার্লস ম্যাসন। এই দুটি প্রশ্নই কিন্তু বা দুটি ব্যাখ্যাই কিন্তু সঠিক, তাই উত্তর হয়ে যাবে অপশন এ। পরবর্তী প্রশ্ন, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ASI কত সালে প্রতিষ্ঠিত হয়? এর উত্তর হবে 1861 সালে। আমি আগেই বললাম, একটু আগেই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার কথা। এই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া প্রতিষ্ঠার মধ্য দিয়ে ভারতবর্ষের বিভিন্ন প্রত্নক্ষেত্রগুলো বা বিভিন্ন যে প্রাচীন যে ইতিহাসগুলো সেগুলো আরও কিন্তু যথেষ্টভাবে সমৃদ্ধশালী হয়েছিল। এই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তার প্রত্যেক জায়গায় বা অঞ্চলে একটি করে বিভিন্ন শাখা গড়ে তোলা হয়েছিল এবং এই পর্যন্ত ভারতের আমরা দেখি যে ভারতের এখন বর্তমানে প্রত্যেকটা অঞ্চলের জন্য আলাদা আলাদা কিন্তু আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ডিপার্টমেন্ট গড়ে তোলা হয়েছে। আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গের মধ্যে কোথায় রয়েছে? সেটা স্বাভাবিকভাবেই কলকাতায় রয়েছে এবং আমরা দেখছি যার মধ্যে আবার 6টি বা 5টি মেন হেড অফিসও কিন্তু ছিল। এবং আমরা দেখব যে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া নিয়ে যথেষ্টভাবে আরও বেশি করে এটার জন্য যথেষ্টভাবে কিন্তু অর্থ বরাদ্দ করছেন বা এটাকে আরও ভালো করে গড়ে তোলার চেষ্টা করেছিলেন যিনি, তিনি হচ্ছেন লর্ড কার্জন। এবং এই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া শেষ পর্যন্ত তারা হরপ্পা আবিষ্কার করতে পেরেছে এবং পরের দিকে আরও অনেক অনেক কাজ তারা কিন্তু করে যাচ্ছে এবং আজও কিন্তু তারা যথেষ্টভাবে কিন্তু সমৃদ্ধির সঙ্গে তারা কিন্তু কাজ করে চলেছে। ব্রোঞ্জ কথাটি ব্রোঞ্জ কোন দুটি ধাতুর মিশ্রণ ছিল? আমরা দেখব ব্রোঞ্জ দুটি ধাতুর মিশ্রণ, সেটি হচ্ছে তামা এবং টিন। পরবর্তী প্রশ্ন, নগরের উচ্চ অংশকে কি বলা হতো? এই প্রশ্ন নিয়ে আমরা কিন্তু ইতিমধ্যে আলোচনা করেছি যে জানি দুটি অংশ ছিল, একটা হচ্ছে উঁচু, একটা নিচু। উঁচুটাকে বলা হতো সিটাডেল বলা হতো। সিটাডেল শব্দটা ব্যবহার হয়েছে উঁচু অংশের জন্য এবং সেখানে তারা কারা বসবাস করতো? রাজারা বা বিভিন্ন অভিজাতরা বা বিভিন্ন শাসকরা। যদিও হরপ্পা সভ্যতায় কোনো রাজা আমরা অস্তিত্ব পাইনি, কিন্তু সেখানে মনে করা হচ্ছে যারা অভিজাত, যারা একটু ধনী, তারা কিন্তু বসবাস করছে নগরের উচ্চ অংশটাতে। গ্রেট বাথ কোথায় দেখা যায়? গ্রেট বাথ সাধারণত, এই গ্রেট শব্দটার দ্বারা বোঝানো হচ্ছে এটা সাধারণত কোনো ধর্মীয় আচার অনুষ্ঠানের জন্য এই বাথ ব্যবহার করা হতো, এই স্নানাগার ব্যবহার হতো এবং সেটা স্বাভাবিকভাবে মহেঞ্জোদারোতে আমরা দেখেছিলাম। সিন্ডন এই নামটি হরপ্পা সভ্যতার জন্য যারা প্রয়োগ করেছিলেন, আমরা দেখি গ্রিকরা তারা সিন্টন শব্দ দিয়ে সিন্ধুকে অর্থাৎ হরপ্পা সভ্যতাকে বোঝানোর চেষ্টা করেছিলেন। পরবর্তী প্রশ্ন, হরপ্পা সভ্যতার সম্পর্কে নিচের কোন বিবৃতি ঠিক? আবার কিন্তু জোর দেওয়া হয়েছে ঠিকের ওপর, তাই যখনই কিন্তু প্রশ্ন পড়বেন কোনটি ঠিক কোনটি ভুল এই বিষয়গুলোকে একটু মাথায় রাখবেন। সেক্ষেত্রে উত্তর হচ্ছে আমাকে 3টি ভুল বার করতে হবে এবং একটি ঠিকটাকে আমাকে খুঁজে বার করতে হবে। তাহলে অপশন এ বলছে কালীবঙ্গান থেকে ভূমিকম্পের প্রমাণ মিলেছে, এইটাই সঠিক। বাকিগুলো আমরা দেখি, হরপ্পা প্রত্নক্ষেত্র থেকে চুরি কারখানা পাওয়া গেছে, এটা ভুল। সিন্ধুলিপির লিখন শৈলীকে রোমান শৈলী বলা হয় না, এটি আমি আগেই আলোচনা করেছি যে সিন্ধুলিপি যে শৈলী সেটাকে কি বলা হয়? বুস্ট্রোফেরন। অর্থাৎ এই যে শৈলী যেটা, অর্থাৎ প্রথমে ডান দিক, তারপর বাম দিক, তারপরের লাইনটা বাম দিক, তারপর ডান দিক, এইটাকে বলা হয় বুস্ট্রোফেরন। এবং পশুপতি সিলমোহর পশুবেষ্টিত বসা অবস্থায় থাকা একজন নারী মূর্তি পাওয়া যায় না, এটা একজন পুরুষ মূর্তি পাওয়া যায়, যেটাকে বলা হয়েছে কি প্রোটোশিভা অর্থাৎ আদি শিব বলা হয়েছে। এবং আমরা দেখব একইভাবেই কালীবঙ্গানে যেমন ভূমিকম্প পেয়েছি, ঠিক একইভাবে মহেঞ্জোদারোতে আমরা বন্যা পেয়েছি। এই বন্যার জন্য আমরা মহেঞ্জোদারো থেকে কতগুলি স্তর পেয়েছিলাম, যে বারবার বন্যা হয়েছে বলেই একটা স্তর পড়েছে, সেই স্তর অনুযায়ী কিন্তু আমরা আবিষ্কার করতে পেরেছি এবং কতবার বন্যা হয়েছে সেটা স্তর ভিত্তিতে বলা হচ্ছে। এবং আমরা দেখব হরপ্পা সভ্যতা ধ্বংসের জন্য বেশ কিছু মত দেওয়া হয়েছে। ইরফান হাবিব তিনি বলছেন হরপ্পা সভ্যতা ধ্বংসের কারণ ছিল কি? রাজনৈতিক কারণ, অর্থাৎ এখানে কোনো যুদ্ধ হয়েছে, রাজনৈতিক কারণ ছিল, সেই রাজনৈতিক কারণের জন্য ধ্বংস হয়েছে। কিন্তু অপরদিকে সিরিল রত্নাগর তিনি বলছেন বাণিজ্যিক কারণ ছিল, অর্থাৎ বাণিজ্যের জন্য এর অবক্ষয় হয়েছে। আর কোন অঞ্চলের সঙ্গে বাণিজ্য ছিল? মেসোপটেমিয়া। মেসোপটেমিয়ার সঙ্গে বাণিজ্য করতে গিয়ে হরপ্পা সভ্যতা যথেষ্টভাবে কিন্তু
তার অর্থনীতি চাঙ্গা হচ্ছিল, যথেষ্টভাবে কিন্তু তার সমৃদ্ধিশালী ঘটছিল। কিন্তু পরের দিকে যখন বাণিজ্যে মন্দা দেখা দেয়, যার জন্য হরপ্পা সভ্যতা ধ্বংসের মুখের দিকে পড়ছে। আর সবথেকে যেটা বড় তত্ত্ব, যেটা যদিও সেই তত্ত্ব নিয়ে কিন্তু আজও পর্যন্ত তর্ক বিতর্ক আছে, কারণ আর্যরা পরবর্তীকালে আমরা যখন টপিক নিয়ে আলোচনা করব বৈদিক সভ্যতা, সেখানে দেখব আর্য আর্যরা সাধারণত বৈদেশিক, কিছুতলভাবে এরা বৈদেশিক, কিছু ঐতিহাসিক ভাবছেন তারা আমাদের দেশের মধ্যেই অন্তর্গত। এবং সেক্ষেত্রে আহ, এই তত্ত্বটা কতটা যুক্তিযুক্ত এখনো পর্যন্ত তর্ক বিতর্ক চলছে। কিন্তু যারা মনে করেছেন আর্য আক্রমণের জন্য হরপ্পা সভ্যতা ধ্বংস হয়েছে, তাদের মধ্যে হচ্ছেন অলচিন দম্পতি, অর্থাৎ রেমন্ড অলচিন আর ব্রিচেট অলচিন, তারা দুজন স্বামী স্ত্রী। এবং একইভাবেই মার্টিমার হুইলার এবং গর্ডন চাইল্ড। গর্ডন চাইল্ডের আমরা জানি অনেকগুলো বই তিনি লিখেছেন, এবং নিওলিথিক নিয়ে তার যথেষ্টভাবে বড় একটা উক্তি আছে, যে তিনি মনে করছেন যে এটা একটা রেভলিউশন, একটা বিপ্লব, এবং নব্যপ্রস্তর যুগটাকে তিনি একটা বিপ্লব হিসেবে দেখার চেষ্টা করেছেন। এবং তিনি এর সম্পর্কে বেশ কিছু গ্রন্থও লিখেছেন, এবং আমরা গর্ডন চাইল্ড সম্পর্কে সেটা দেখছি। পরবর্তী প্রশ্ন হচ্ছে, কালীবঙ্গান ভারতের কোন রাজ্যে অবস্থিত? কালীবঙ্গান, ইতিমধ্যে আমি যেটা বলেছিলাম যে কালীবঙ্গান শব্দের অর্থ হচ্ছে কালো চুড়ি বা কালো বালা। তা স্বাভাবিকভাবে দেখব কালীবঙ্গান ভারতের রাজস্থান যে রাজ্যটি রয়েছে তার অন্তর্গত, এবং আবিষ্কার যিনি করেছেন তিনি হচ্ছেন অমলানন্দ ঘোষ, একজন বাঙালি। এবং এর নিকটবর্তী নদী হচ্ছে ঘরঘরা। তাই মোটামুটি আজ এই পর্যন্ত আমরা 35টা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। পরবর্তী ভিডিওতে আমরা 36 নম্বর প্রশ্ন থেকে শুরু করব। অর্থাৎ এটা হবে আমাদের একটা যথেষ্টভাবে কম্বাইন্ড একটা পিডিএফ, এবং সেই পিডিএফ আমরা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আজ এই পর্যন্ত, ধন্যবাদ।